কেন করলে তুমি আমার সাথে এরকম? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমি শুধু বলেছিলাম আমি তোমায় বিয়ে করতে পারবো না। আর অবুঝের মতো তুমি সুইসাইড করলে। এর জন্য কি আমি দায়ী? না না না, আমি এই কাজ করতে পারবো না। আমায় ক্ষমা করো, আমি কোনো খুনি নই। আমি সামনের দিকে তাকিয়ে দেখি কেউ নেই। তাহলে আমি কার সাথে কথা বলছিলাম এতক্ষণ? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু গল্প নাকি সত্যির সম্পূর্ণ একটি নতুন এপিসোডে। আজকে রয়েছে একটি সত্যি ভৌতিক ঘটনা। ঘটনা পাঠিয়েছেন সুদীপ বিশ্বাস। তার নিজের জীবনে ঘটে যাওয়া এই ঘটনা তিনি লিখে পাঠিয়েছেন। আজকের ঘটনাটি অনেকটি বড় ঘটনা। সবাইকে অনুরোধ করব ধৈর্য ধরে ঘটনাটি শোনার। আপনাদের ঘটনাটি সত্যি খুব ভালো লাগবে। তো আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। বাইরে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি। আমি ঘরে বসে জানলা দিয়ে বাইরে তাকিয়ে বৃষ্টি দেখছি। ভাবছি আমার সাথে বিগত 15 দিনে যা যা ঘটনা ঘটেছে তাতে আমি একজন সুপার কিলারে পরিণত হয়েছি। এখানে শুধু পার্থক্য হলো আমি যে মার্ডারগুলো করেছি তার জন্য আমি কারোর কাছ থেকে কোনো টাকা পাইনি। মার্ডারগুলো আমি নিজের ইচ্ছায়ও করিনি, আমাকে দিয়ে করিয়ে নেওয়া হয়েছে। আমার নাম সুদীপ বিশ্বাস। সালটা 1998। আমি কলকাতাতে থাকি। সেন্ট জেভিয়ার্স নামে এক প্রাইভেট স্কুলের 4th ক্লাস স্টাফ। সামান্য কিছু মাইনে পাই আর টিউশনি পড়িয়ে কোনো রকমে চলে যায়। কলকাতাতে আমি এক ভাড়া বাড়িতে থাকি। আজ থেকে 4 বছর আগে আমি আর বিকাশ, আমার বন্ধু, দুজনে প্রেসিডেন্সি থেকে মাস্টার্স কমপ্লিট করি। আমরা দুজনেই চাকরির জন্য তখন হন্যে হয়ে খুঁজতে থাকি। বিকাশের অবস্থা আমার থেকে ভালো ছিল, কারণ ওর বাবার ব্যবসা ছিল। কিন্তু আমি এসেছিলাম গ্রাম থেকে। প্রেসিডেন্সিতে পড়ার সময় ওর সাথে আমার বন্ধুত্ব হয়। প্রেসিডেন্সিতে মাস্টার্স কমপ্লিট করার কয়েক মাস বাদে আমার বাবা মারা যান। ফলে আমার টাকা পয়সার সমস্যা দেখা দেয়। গ্রামের বাড়িতে মা ছিল একা। মাকে প্রতি মাসে টাকা পাঠানোর জন্য আর আমার কলকাতার খরচ চালানোর জন্য আমি টিউশনি পড়ানো শুরু করি আর তার সাথে চাকরির চেষ্টা করতে থাকি। টিউশনি পড়িয়ে যা টাকা আসতো তাতে খুব কষ্ট করেই দিনকাল চলছিল। তার থেকে কিছু টাকা মাকে পাঠাতাম। আজ থেকে দিন 15 আগের কথা। আমি স্কুল করে তারপর টিউশনি পড়াতে যাই স্টুডেন্টদের বাড়ি। সেখান থেকে ফিরতে আমার রাত হয়ে যায়। ঘড়িতে দেখি রাত 11টা বাজে। আমি তাড়াতাড়ি বাড়ির দিকে সাইকেল চালিয়ে ফিরতে থাকি। আমি বাড়ি ফেরার জন্য শর্টকাট রাস্তা দিয়ে ফেরাটাকেই যুক্তিযুক্ত বলে মনে করি। এই রাস্তা দিয়ে যেতে একটা মাঠ পড়ে। লোকে এই মাঠটা এড়িয়েই চলে, বলে যে এই মাঠের নাকি অনেক বদনাম আছে। আমি অবশ্য এইসব কোনোদিনই বিশ্বাস করিনি। আমি এই মাঠের সামনের রাস্তা দিয়ে বহুবার গেছি, যদিও দিনের বেলায়। কিন্তু আজ এত রাত হয়ে যাওয়ার জন্য আমি এই মাঠের রাস্তাটাই ধরি। আমি সাইকেল চালিয়ে যাচ্ছি। হঠাৎ সাইকেলের চেন পড়ে যায়। আমি ভাবি এই আর এক জ্বালাতন। এমনিতেই বাড়ি পৌঁছানোর তাড়াহুড়ো, তার মধ্যে চেন পড়ে যাওয়া। যাই হোক, আমি সাইকেল থেকে নেমে চেন তুলতে থাকি। হঠাৎ একটা চিৎকার শুনতে পেলাম। কেউ যেন বলছে, সাহায্য করো, আমায় সাহায্য করো। আমি চারিদিকে তাকালাম, কাউকে দেখতে পারলাম না। আমি বললাম, কে? কোথা থেকে বলছেন? কি সাহায্য চান? কোনো উত্তর এলো না। তারপর দেখি খিলখিল করে কেউ যেন হেসে উঠল। আমি চারিদিকে তাকালাম, কাউকেই দেখতে পারলাম না। আমার ভয় করতে লাগলো। আমি তাড়াতাড়ি সাইকেলে উঠে সাইকেল চালাতে লাগলাম, কিন্তু সাইকেল এগোচ্ছে না।
আমি প্যাডেল করেই যাচ্ছি, সাইকেল এক কদমও এগোচ্ছে না। আবার সেই চিৎকার শুনলাম। সাহায্য করো, সাহায্য। আমার সারা শরীর ঘামে ভিজে গিয়েছে। আমি বললাম, হ্যাঁ করব, কিন্তু আপনি কোথা থেকে বলছেন? আবার দেখি সেই খিলখিল হাসি। বলছে, সময় এলে সব জানতে পারবে, যাও বাড়ি যাও। এবার দেখলাম সাইকেল চলতে শুরু করলো। আমি জোরে সাইকেল চালিয়ে বাড়ি এলাম। বাড়ি ফেরার পর আমার খুব জ্বর এলো। সেই রাতে কোনো রকমে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। তার পরের দিন ছিল রবিবার। প্রতি রবিবার করেই বিকাশ আমাদের বাড়ি আসে। আমরা দুই বন্ধুতেই গল্প করি। সেদিনও বিকাশ এলো। আমার জ্বর দেখে বেশিক্ষণ বসলো না, বলল, নিজের খেয়াল রাখিস। তারপর কিছুক্ষণ বসে ও চলে গেল। তারপর দিন আমি স্কুলে যাই। শরীর আগের থেকে একটু ভালো ছিল, তবে আজ টিউশন না থাকার জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি। রাতে খাবার খাওয়া শেষ করে স্কুলের কিছু দরকারি কাজ নিয়ে বসেছিলাম। কাজ করতে করতে কখন দেখি রাত 1টা বেজে গেছে। আমি সবকিছু গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। কখন ঘুমিয়েছি আমার মনে নেই। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। দেখি কারেন্ট চলে গেছে। তাই গরমে পাখা বন্ধ হয়ে যাওয়ায় ঘুম ভেঙে গেছে। আমি উঠে জানলা খুলে দিলাম যে একটু হাওয়া ঘরে ঢুকবে। আমি জানলা খুলে বাইরে তাকিয়ে দেখি বাইরের বারান্দায় একজন দাঁড়িয়ে আছে। আমি কে কে বলে ডাকলাম। দেখি ছায়া মূর্তিটা একটু নড়ে উঠল। তারপর আবার সেই খিলখিলা হাসি শুনতে পারলাম। ভয়ে আমার শরীর কাঠ হয়ে এলো। আমি তাড়াতাড়ি জানলা থেকে সরে আসলাম। তারপর ছায়া মূর্তিটা জানলার সামনে এলো, বলল, সুদীপ, তৈরি হও, কাল থেকে তোমার কাজ শুরু হবে। আমি বললাম, কি আপনি কি কাজের কথা বলছেন? সে কোনো উত্তর দিল না। দেখলাম ছায়া মূর্তিটা আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে গেল। তখনই হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। দেখি পাখা চলছে, ঘরে সূর্যের আলো এসে পড়েছে। জানলা খোলা দেখলাম, কিন্তু আমি তো রাতে জানলা বন্ধ করে ঘুমিয়েছিলাম। তাহলে জানলা খুললো কে? যাই হোক, আমি রান্না চাপিয়ে দিলাম। কোনো রকমে স্নান খাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজ এমনিতেই দেরি হয়ে গেছে, তাই আমি দ্রুত বাস ধরার জন্য বাস স্ট্যান্ডে গেলাম। বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছি। পাশ থেকে সুদীপ দা বলে একজন ডাকলো। তাকিয়ে দেখি তপন দাঁড়িয়ে। তপন বলল, কোথায় যাচ্ছ? আমি বললাম, স্কুলে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুমি কোথায় যাচ্ছ? ও বলল, আমার মা অসুস্থ, এনআরএস হসপিটালে ভর্তি, তাই মাকে দেখতে যাচ্ছি। হঠাৎ আমার কানে কালকের সেই গুরুগম্ভীর আওয়াজ শুনতে পারলাম। সেই আওয়াজ আমাকে বলল, দেখো সামনে কত বাস ট্যাক্সি যাচ্ছে, এই সুযোগ, তপনকে ধাক্কা মারো। আমি চারপাশে তাকালাম, কাউকে দেখতে পারলাম না। আমি মনের ভুল ভেবে উড়িয়ে দিলাম। দেখলাম আমার বাসটা আসছে। তখন আবার সেই আওয়াজ, ধাক্কা মারো তপনকে, ধাক্কা মারো। আমি যেন নিজের মাথাকে কন্ট্রোল করতে পারছি না। আমার শরীর যেন আমার বশে নেই। আমি আমার সামনে দাঁড়িয়ে থাকা তপনকে জোরে ধাক্কা মারলাম সামনের দিকে। সে রাস্তায় গিয়ে পড়লো। ঠিক সেই সময় বাসটা এলো। বাস জোরে ব্রেক কষলো। সবাই রে রে করে উঠলো। দেখলাম বাসটা ততক্ষণে তপনকে পিষে দিয়েছে। আমার কানে আবার সেই আওয়াজ শুনতে পারলাম, বলল, উঠে পড়ো বাসে জলদি। আমি বাসে উঠে পড়লাম। বাসের সামনে জটলা সৃষ্টি হয়েছে। সবাই বলছে, এই তো লোকটা দাঁড়িয়েছিল, হঠাৎ এখানে পড়ে গেল কি করে? যাই হোক, কিছুক্ষণ পর বাস ছেড়ে দিল। আমি বাসে বসে বসে ভাবছিলাম তপনের কথা। আজ থেকে 3 বছর আগের কথা। তখন আমি চাকরি খুঁজে বেড়াচ্ছি। আমার বাবা গত হয়েছে। আমার তখন একটা চাকরি সত্যিই খুব দরকার।
একদিন সেন্ট জেভিয়ার স্কুলের হেডমাস্টার আমাকে ডেকে পাঠান। আমি তার সাথে দেখা করতে যাই। তিনি আমায় বলেন, আমাদের স্কুলের একজন ফিজিক্স টিচারের দরকার। তুমি তো মাস্টার্স কমপ্লিট করেছো, আমি তোমাকে অনেক ছোটবেলা থেকেই চিনি, তাই আমি চাই তুমি ওই পদে যোগদান করো। মাসে 15,000 টাকা মাইনে পাবে। আমি এই কথা শুনে খুবই আনন্দ পাই। আমি যেন বেঁচে থাকার একটা সম্বল খুঁজে পাই। আমায় বলা হয় পরের সপ্তাহে এসে যোগদান করতে। আমি তখন তপনের হোটেলে খাওয়া দাওয়া করতাম। তো তপনের হোটেলে কিছু টাকা ধার ছিল। আমি তপনদাকে বলি যে সামনের সপ্তাহে আমি চাকরিতে জয়েন করব, তোমার সব ধার পরের মাসে মিটিয়ে দেবো। তপন বলল ঠিক আছে। তারপর দিন বিকাশ আমার বাড়ি এলে আমি বিকাশকে বলি যে আমি সেন্ট জেভিয়ার স্কুলে চাকরি পেয়েছি, সামনের মাসে জয়েন করব। বিকাশ আমার কথা শুনে বলল, খুব ভালো খবর, মাইনে পেলে খাওয়াতে হবে কিন্তু। আমি বললাম, হ্যাঁ একদম ভাই। তখনও আমি বিকাশকে চিনিনি। তার পরের সপ্তাহে আমি স্কুলে জয়েন করতে গেলে হেডমাস্টার আমাকে বলেন যে আমার স্থানে বিকাশকে নেওয়া হয়েছে। আমি নাকি বিকাশের মাধ্যমে চিঠি লিখে পাঠিয়েছিলাম যে আমি নাকি এই চাকরি করতে চাই না, আমি অনেক বড় চাকরি আশা করে থাকি, তাই এই চাকরি আমার বদলে যেন বিকাশকে দেওয়া হয়। ওই হেডমাস্টার আমায় সেই চিঠিও দেখান। আমি দেখি এটা আমার হাতের লেখা নয়, এটা বিকাশের হাতের লেখা। আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। আমি হেডমাস্টারকে সত্যিটা জানাই। তিনি বলেন, আমার কিছু করার নেই, পরে যদি কোনো পোস্ট খালি থাকে তো তোমাকে জানানো হবে। আমি বাড়ি এসে ভেঙে পড়ি। ভাবি এখন আমি কি করব। বাজারে কত ধার বাকি। মাকে চিঠি লিখে জানিয়েছিলাম যে আমি চাকরি পেয়েছি, সব মিথ্যে হয়ে গেল। বিকাশ বন্ধুত্বের নামে যা করলো সেটাকে বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই বলা যায় না। যেমন ভাবে আমার ও ক্ষতি করলো সেটা কোনোদিনই ভোলার নয়। তারপর দিন আমি সবে ঘুম থেকে উঠেছি, দেখি দরজায় কে কড়া নাড়ছে। আমি দরজা খোলার সাথে সাথে তপন আমার কাছে টাকা চাইলো। বলল যে কাল নাকি বিকাশ তপনের হোটেলে গিয়েছিল, সেখান থেকে নাকি তপন জানতে পেরেছে আমি চাকরি পাইনি। আমি কোনো কথা বলতে পারলাম না। আমি কি বা বলবো। তপন আমার জামার কলার চেপে ধরলো, বলল, এক্ষুনি টাকা দাও আমার। আমি বললাম, আমার কাছে কোনো টাকা নেই, সামনের মাসে টিউশনের টাকা পেলে তোমায় দিয়ে দেবো। তপন এ কথা শুনে খুব রেগে গেল। সে আমার মুখে একটা ঘুষি মারলো। আমার ঠোঁট কেটে রক্ত পড়ছিল। আমি মুখ চেপে বসে পড়লাম। তপন আমার ঘরে ঢুকে আমার জামা প্যান্ট সব নিয়ে গেল। বলল, টাকা পরিশোধ করলে এগুলো ফেরত পাবে। আমি তারপরে 3 মাস টিউশনের টাকা থেকে তপনের টাকা পরিশোধ করি, যদিও তপন আমার জামা প্যান্ট আর ফেরত দেয়নি। আমি ওই বাড়ি পাল্টে অন্য বাড়ি ভাড়া নিই। তার কিছু মাস পর সেন্ট জেভিয়ার স্কুলে 4th ক্লাস স্টাফের পদ ফাঁকা হওয়ায় আমি সেখানে জয়েন করি। তবে এই ব্যাপার নিয়ে আমার মধ্যে কোনো রাগ বা প্রতিশোধ ছিল না, না বিকাশের প্রতি না তপনের প্রতি। কিন্তু আজ যে ঘটনাটা ঘটে গেল তার জন্য মূল অভিযুক্ত শুধুই আমি। কত বছর পর তপনের সাথে দেখা হলো। ওই বেচারা তার অসুস্থ মাকে দেখতে যাচ্ছিল, আর আমি কিনা তাকে ধাক্কা মেরে মৃত্যুর মুখে ঠেলে দিলাম। সেন্ট জেভিয়ার্স, যারা যারা নামবেন উঠে পড়ুন। খালাসের চিৎকারে আমার হুঁশ ফিরল। আমি তাড়াতাড়ি বাস থেকে নেমে পড়লাম। স্কুলে গিয়ে আমি মন মরা হয়েছিলাম, কাজে মন বসছিল না। স্কুল ছুটি হলে আমার টিউশনই ছিল, কিন্তু আমার মন ও শরীর ভালো না থাকায় আমি ফোন করে বলে দিই যে আমি আজ যাব না। আমি সোজা বাস ধরে হাওড়া চলে আসি। এখানে গঙ্গার পাড়ে এসে বসি। কুলকুল শব্দে যুগের পর যুগ ধরে এই একই ভাবে বয়ে চলেছে মা গঙ্গা। এই বয়ে চলার যেন কোনো শেষ নেই। এখানে ফুরফুরে গঙ্গার হাওয়া যেন মনকে শান্ত করে দেয়। আমি জানি না এক দৃষ্টে কতক্ষণ তাকিয়েছিলাম। ভাবছিলাম এই গঙ্গা তো কত ঘটনার সাক্ষী হয়ে আছে,
কতজন এখানে এসে স্নান করে শুদ্ধ হয়, কতজনের অস্থি এখানে ভাসানো হয়, কতজনের জীবনের সমাপ্তি এই জলেই। এইসব ভাবতে ভাবতেই আস্তে আস্তে অন্ধকার নেমে এলো। আমি উঠবো বলে ভাবছি যে এবার বাড়ির দিকে যেতে হবে, হঠাৎ বিকাশের ডাক শুনতে পারলাম। বিকাশের গলার আওয়াজ কোথা থেকে আসছে সেটা জানার জন্য আমি এদিক ওদিক তাকাতে লাগলাম। দেখলাম বিকাশ আবার বলছে, এই হারামজাদা, এদিক ওদিক কি দেখছিস, নিচে নেমে আয়। আমি তখন নিশ্চিত হলাম যে এটা বিকাশই হবে। কলেজে পড়তে আমরা কতবার এখানে এসে বসে আড্ডা মেরেছি, কত গল্প করেছি, কত সময় কাটাতাম এই জায়গায়। আর হারামজাদা বলে বিকাশই মাঝে মাঝে আমার সম্বোধন করে। আমি নিচের দিকে এগিয়ে গেলাম, গিয়ে দেখি গাছের গায়ে হেলান দিয়ে বিকাশ বসে আছে আমার দিকে পেছন দিক করে। আমি বিকাশের কাঁধে হাত দিলাম, দিয়ে বললাম, কখন এলি? আমার দিকে তাকালো, কিন্তু আমি দেখলাম এটা তো বিকাশ নয়, এটা তো প্রতীক। প্রতীকের কাঁধে হাত দেওয়ায় হঠাৎ সে চমকে আমার দিকে তাকালো, তাকিয়ে বলল, সুদীপ, তুই এখানে? আমিও হতভম্ব হয়ে গেছি। আমি বিকাশের গলার ডাক পেলাম, আর প্রতীক এখানে এলো কি করে? যাই হোক, আমি প্রতীকের সাথে কিছু কথা বলার পর বললাম যে আমায় বাড়ি যেতে হবে, অনেক রাত হলো। প্রতীক বলল, ঠিক আছে, যা। আমি উঠে পড়লাম। উঠে সবে 2 থেকে 3 কদম এগিয়েছি, হঠাৎ কানে আবার সেই আওয়াজ, সেই গুরুগম্ভীর শব্দ। দেখো সুদীপ, পাশে কত বড় বড় পাথর, ওখান থেকে যে কোনো একটাকে তুলে নাও, ওটা একেবারেই হালকা। আমি দেখলাম আমার সামনে একটা বড় পাথর পড়ে আছে, কিন্তু ওটা তো অনেক ওজন। কিন্তু দেখলাম দেখলাম যে আমি 2 হাত দিয়ে পাথরটাকে তুলে নিলাম। অনায়াসে আমার হাত, আমার শরীর যেন আমার বশে নেই। পাথরটা নিয়ে নাড়াচাড়া করছি আমি। আবার সেই আওয়াজ বলল, পাথরটা প্রতীকের মাথায় ছুঁড়ে মারো। আমি পাথরটা আমার মাথার উপর তুলে ধরলাম। তখন হঠাৎ আমার খেয়াল হলো, আমি কি করছি। আমি তাড়াতাড়ি পাথরটা ফেলে দিয়ে বাড়ির দিকে রওনা হলাম। আমি চলতে চলতে হঠাৎ আমার পা আর এগোচ্ছে না। আমি আমার জায়গা থেকে এক পাও নড়তে পারছি না। আবার তখন সেই গুরুগম্ভীর আওয়াজ কানে এলো, কোথায় যাচ্ছ সুদীপ? কাজ এখনো অসম্পূর্ণ, যাও পাথরটা তুলে নাও, ছুঁড়ে মারো প্রতীকের মাথায়, কেউ জানবে না, চলো। কাঠের পুতুল যেমন তার নিজের ইচ্ছা অনুযায়ী নয়, যে খেলা দেখায় তার ইচ্ছা অনুযায়ী চলে, আমিও যেন নিজের মনের সব ক্ষমতা হারিয়ে ফেলেছি। আমি যেন অন্য কারুর বশে, আর তার কথা অনুযায়ী আমি চলছি। আমি যেন কাঠের পুতুল হয়ে গেছি। আমি আবার এগিয়ে এলাম, সেই পাথরটা আবার তুললাম। আমি পাথরটা হাতে নিয়ে প্রতীকের দিকে এগিয়ে গেলাম। প্রতীকের পেছনে গিয়ে দাঁড়ালাম। প্রতীক বলে একবার ডাকলাম। প্রতীক আমার দিকে তাকালো। প্রতীক আমার রূপ দেখে যেন হতভম্ব হয়ে গেছে। দেখছে যে পেছনে আমি ওর মাথার উপর একটা বিশাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছি। তখনই কানে আবার সেই গুরুগম্ভীর আওয়াজ এলো, প্রতীকের মাথায় ছুঁড়ে মারো। আমি কাঠের পুতুলের মতো প্রতীকের মাথায় ছুঁড়ে মারলাম। প্রতীকের মাথায় ছুঁড়ে মারার পর প্রতীক বলে একটা আওয়াজ করে পড়ে গেল। তার মাথা ফেটে ঘিলু বেরিয়ে এসেছে। আমার জামায় রক্তের দাগ লেগে গেছে। তখন আবার সেই আওয়াজ পেলাম, যাও সুদীপ, সামনের নদীর থেকে জল নিয়ে জামায় রক্তের দাগ ধুয়ে নাও। আমিও তাই করলাম। প্যান্ট হাঁটু পর্যন্ত গুটিয়ে নিচে জলে নামলাম। ওখান থেকে জল হাতে করে নিয়ে জামায় দিয়ে রক্তের দাগ মুছলাম। তারপর আবার সেই আওয়াজ পেলাম, বলল, বাড়ি চলো জলদি। আমি তাড়াতাড়ি পা চালিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়ালাম। বাড়ি ফিরে আমি বিছানায় শুয়ে পড়লাম। এতক্ষণ আমি যেন কোনো ঘোরের মধ্যে ছিলাম। আজ সকাল ও বিকেলে যেসব ঘটনা ঘটলো, সেই ঘটনা আমি ঘটালেও আমার ইচ্ছায় কিছুই হয়নি।
কোনো শক্তি যেন আমায় দিয়ে এই সব কাজ করিয়ে নিয়েছে। আমার মাথা ব্যথা করতে শুরু করলো। আমি ভাবলাম অত চিন্তা করে লাভ নেই। আমি তো আমার বিবেকের কাছে পরিষ্কার থাকলাম যে আমি নিজে ইচ্ছায় কিছুই করিনি। কোনো অশুভ শক্তি আমায় দিয়ে এইসব কাজ করিয়ে নিয়েছে। আমি খেতে বসলাম, কিন্তু প্রতীকের ওই মাথা ফেটে ঘিলু বেরিয়ে আসা, তপনের থেতলে যাওয়া শরীর ওইসব চোখের সামনে ভাসতে লাগলো। আমি খেতে পারলাম না। আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে ঘুম আসছিল না। বারবার নিজেকে অপরাধী মনে হতে লাগলো। একজন সুপারি কিলার যেমন তার কন্ট্রাক্ট অনুযায়ী একটার পর একটা মার্ডার করে, আমিও যেন সেই রকমই পরিণত হয়েছি। আমি শুয়ে শুয়ে প্রতীকের কথা ভাবছিলাম। আমি তখন কলেজে পড়ি। প্রতীকও আমাদের সাথে এই কলেজেই পড়তো। আমি ছোটবেলা থেকে বরাবর পড়াশোনায় ভালো ছিলাম। আমি কলেজেও টপ করেছিলাম ফার্স্ট ইয়ারে। সেই জন্য কলেজের প্রফেসর আমাকে খুব স্নেহ করতেন। অনেক সময় প্রফেসররা স্টুডেন্টদের বলতেন যে কোনো বিষয় সমস্যা হলে আমার কাছ থেকে দেখে নিতে। অনেক ছেলে মেয়েই আমার কাছে আসতো বিভিন্ন বিষয়ে যেখানে প্রবলেম হতো সেটা দেখাতে। আমিও হাসি মুখে সবাইকে দেখিয়ে দিতাম। সেই স্টুডেন্টদের মধ্যে রাখি নামের এক মেয়ে ছিল, যাকে প্রতীক লাইক করত, কিন্তু রাখি আবার আমাকে লাইক করত। রাখি অনেকবারই এসেছিল আমার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে। আমি রাখিকে বন্ধুর চোখেই দেখতাম, কিন্তু রাখি আস্তে আস্তে আমার উপর দুর্বল হয়ে পড়েছিল। একদিন আমি কলেজ করে বাড়ি ফিরছি, দেখি প্রতীক আমার রাস্তা আটকে ধরল। বলল, শোন সুদীপ, রাখিকে আমি ভালোবাসি, তুই ওর থেকে দূরে থাকবি, কথাটা যেন মনে থাকে। আমি প্রতীককে বললাম, ওর সাথে আমার কোনো সম্পর্কই নেই, ও আমার কাছে শুধু পড়ার বিষয় নিয়েই দেখাতে আসে। প্রতীক বলল, তুই কি বিদ্যাসাগর হয়ে গেছিস নাকি? অন্য যাদের পড়া দেখাতে ইচ্ছে হয় দেখাগে যা, আমার কোনো অসুবিধে নেই, কিন্তু রাখিকে নয়। আমি বললাম, ঠিক আছে। তারপর দিন কলেজে গেলে দেখি রাখি আমার কাছে এসেছে। আমি রাখিকে আগের দিনের ঘটনা বলি, বলি যে তুমি আমার কাছে এসো না, প্রতীক পছন্দ করে না। এটা শোনার পর রাখি রেগে যায়। রাখি বলে, আমি কি প্রতীকের কেনা গোলাম নাকি, ও যা বলবে তাই করতে হবে? বলে রাখি প্রতীকের কাছে যায়, গিয়ে বলে, শোন প্রতীক, আমি সুদীপকে ভালোবাসি, তোর কোনো অধিকার নেই আমার প্রতি। এতে দেখলাম প্রতীক যেন কেমন ভাবে আমার দিকে তাকিয়ে আছে, যেন আমাকে মেরেই ফেলবে। যাই হোক, তারপর থেকে রাখির সাথে আমার সম্পর্ক ঘনিষ্ঠ হয়। রাখির সাথে কলেজের পর অনেক জায়গায় ঘুরতে যেতাম। আমি বাড়িতে রাখির কথা জানিয়েও ছিলাম, রাখির ছবিও দেখিয়েছিলাম। তারপর একদিন আমি রাতে টিউশনি পড়িয়ে ফিরছিলাম। আমি সাইকেল চালিয়ে আসছিলাম। হঠাৎ পেছনে কিছুর একটা ধাক্কায় আমি সাইকেল থেকে ছিটকে পড়ি। দেখি প্রতীক বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারি প্রতীকই আমায় বাইক দিয়ে ধাক্কা মেরেছে। আমি পড়ে গিয়ে আমার হাত কেটে গেছে। আমি উঠতে যাই, দেখি সে সময় পেছন থেকে কে যেন লাথি মারে। আমি আবার পড়ে যাই, দেখি পেছনে আরো দুটো বাইক, প্রতীকেরই বন্ধু। প্রতীক বলে, তোকে বারণ করেছিলাম না যে রাখির সাথে কথা বলবি না, ওর সাথে কেন কথা বলিস? বলে আমার জামার কলার চেপে ধরে। আমি প্রতীককে বলি, আমরা দুইজন দুজনকে ভালোবাসি। প্রতীক আমার মুখে ঘুষি মারে, আমার নাক ফেটে রক্ত পড়তে থাকে। তারপর প্রতীকের বন্ধু বান্ধবরাও আমাকে মারে, লাথি ঘুষি মেরে আমায় রাস্তায় ফেলে রেখে দিয়ে চলে যায়। যাওয়ার সময় বলে, বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবি না। আমি কলেজে আসছি না দেখে রাখি একদিন আমার বাড়ি আসে আমায় দেখতে। আমি রাখিকে সব কথা বলি। আমি রাখিকে বলি, দেখো, আমি এই সম্পর্ক রাখতে পারবো না। গ্রামে আমার মা বাবা থাকেন, আমি তাদের একমাত্র ছেলে। আমার কিছু হয়ে গেলে আমার মা বাবার কি হবে? তাদেরকে কে দেখবে? তুমি বরং অন্য কাউকে বিয়ে করে নাও, অনেক ভালো ছেলে পাবে। সে আমার কথা শুনে কাঁদতে কাঁদতে আমার বাড়ি থেকে বেরিয়ে যায়। যেতে যেতে বলে, বিয়ে করলে আমি তোমাকেই করব, অন্য কাউকে নয়। তারপর আমি সুস্থ হলে কলেজে যাই। খবর পাই যে রাখি নাকি সুইসাইড করেছে।
এই কথা শুনে আমি ভেঙে পড়ি। আমি বারবার নিজেকে দোষারোপ করতে থাকি। প্রতীককেও দেখি আর কলেজে আসছে না। আমি শুনলাম যে সে নাকি কলেজ ছেড়ে দিয়েছে। এইসব ভাবতে ভাবতে কখন জানি না আমি ঘুমিয়ে পড়েছি। হঠাৎ টিউবলাইট ভেঙে যাওয়ার আওয়াজ শুনতে পারলাম। সেই আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। আমি তাড়াতাড়ি করে উঠলাম, উঠে লাইট জ্বালালাম, কিন্তু কই, কোথাও তো কিছুই হয়নি। সব ঠিক আছে, আলো ঠিক মতো জ্বলছে। আমি ঘড়ির দিকে তাকালাম, দেখলাম 3:30 বাজে। আমি আবার আলো অফ করে শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। একটা পচা পচা গন্ধ বেরোচ্ছে। ভাবলাম কোনো ইঁদুর মরেছে নাকি। ভাবলাম কাল সকালে উঠে দেখতে হবে। আমি এই ভেবে পাশ ফিরে শুলাম। পাশ ফিরে আমার শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। দেখলাম আমার মাথার কাছে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে। সে ঋণ ঋণ গলায় বলছে, কেমন আছো সুদীপ? আমি এই গলার স্বর চিনি, এটা তো রাখির গলা। আমি বললাম, কে তুমি? ছায়ামূর্তি বলল, আমি রাখি। আমি ধরফর করে উঠে বসলাম। রাখি হেসে উঠল। কি হলো, আমায় দেখে ভয় পেলে? আমি কোনো রকমে বললাম, না না, কিন্তু হঠাৎ করে তোমায় দেখে চমকে উঠেছিলাম। আমি রাখিকে বললাম, তুমি কেমন আছো? রাখি আবার হেসে উঠল, বলল, আমি এখন খুব ভালো আছি। কোনো দুঃখ নেই, কোনো আনন্দ নেই, শুধু প্রতিশোধের নেশা আছে, যার জন্য আমি এখনো মুক্তি পাচ্ছি না। আমি বললাম, কিসের প্রতিশোধ? কার উপর প্রতিশোধ? রাখি বলল, প্রায় কমপ্লিট আমার প্রতিশোধ নেওয়া, আর একজন বাকি, তারপর আমার মুক্তি। আমি বললাম, তাহলে কি তুমি আমাকে দিয়ে এইসব খুন করিয়েছো? রাখি আবার হেসে উঠল। হ্যাঁ, তুমিই তো আমার সৎ ছিলে। আমার প্রতিশোধ মানেই তো তোমার প্রতিশোধ। আমি চেঁচিয়ে উঠলাম, বললাম, কেন করলে তুমি আমার সাথে এইরকম? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমি শুধু বলেছিলাম আমি তোমায় বিয়ে করতে পারবো না, আর অবুঝের মতো তুমি সুইসাইড করলে। এর জন্য কি আমি দায়ী? রাখি বলল, এত ব্যস্ত হচ্ছ কেন? কাল রাতে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পাবে। কাল সকালেই তোমার কাজ সম্পূর্ণ হবে। আমি বললাম, না না না, আমি এই কাজ করতে পারবো না, আমায় ক্ষমা করো, আমি কোনো খুনি নই। আমি সামনের দিকে তাকিয়ে দেখি কেউ নেই। তাহলে আমি কার সাথে কথা বলছিলাম এতক্ষণ? আমি তাড়াতাড়ি উঠে আলো জ্বালালাম, কিন্তু কই, কেউ তো নেই সামনে। আমি আলো অফ করতে ভয় পেলাম। আমি আলো জেগে বসে থাকলাম। সকাল হলে আমি তাড়াতাড়ি উঠে রেডি হয়ে এলাম। আমি বিকাশের বাড়ি গেলাম। বিকাশের দরজায় ধাক্কা দিলাম। বিকাশ ঘুম ঘুম চোখে উঠে এলো। বিকাশ বলল, কি ব্যাপার, এত সকাল সকাল? চোখ মুখ দেখে তো মনে হচ্ছে রাতে ঠিক মতো ঘুম হয়নি। আমি বিকাশকে বললাম, তোর কোনো সাধু চেনা আছে? আমার খুব বিপদ, আমার পেছনে কোনো অশরীরই পড়েছে। বিকাশ আমার মুখের দিকে বড় বড় চোখ করে তাকালো, তাকে জোরে জোরে হেসে উঠল, বলল, নেশা করছিস নাকি আজকাল? কি সব ভুলভাল কথা বলছিস? আমি বললাম, হাসিস না, সত্যি বলছি। বিকাশ বলল, বাড়ি যা, গিয়ে রেস্ট নে, আজ স্কুলে আসতে হবে না। আমি বললাম, আমি ঠিক আছি, তুই আমায় সাহায্য কর, নইলে আমি মরে যাব। বিকাশ বলল, ভালো কোনো ডক্টর দেখা, আজ আর স্কুলে আসিস না। আমি আর কি করব, বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে ভাবলাম, একদিকে বাড়িতে থাকাই ভালো, যদি ওই অশরীরী আবার আমাকে দিয়ে আজ কোনো খুন করায়, তার থেকে বাড়িতে থাকলে আমার দ্বারা আর কোনো খুন হবে না। তাই আমি বাড়ি ঢুকে দরজায় তালা দিয়ে বসে থাকলাম। ঠিক সেই সময় আবার সেই আওয়াজ শুনতে পেলাম, কিন্তু এই আওয়াজ আমি চিনি, এটা তো রাখির আওয়াজ। ওঠো, রেডি হও, স্কুলে যাও। আজ আর সময় নেই,
আজই সেই দিন। আমি বললাম, আজ কোন দিন? কিন্তু কোনো উত্তর পেলাম না। এবার আমি আবার সেই গুরুগম্ভীর আওয়াজ শুনতে পারলাম। বলল, স্কুলে যাও, যে কাজ শুরু করেছি সেটা সম্পূর্ণ করতে হবে। আমি কেমন যেন মন্ত্রমুগ্ধের মতো উঠলাম, রেডি হলাম স্কুল যাওয়ার জন্য। স্কুলে ঢুকতে যাচ্ছি এমন সময় বিকাশের সাথে দেখা। বিকাশ আমাকে দেখে চমকে উঠল, বলল, কি ব্যাপার, বললি আজ স্কুলে আসবি না? আমি বললাম, বাড়িতে বসেই বা কি করব, তাই এলাম। বিকাশের হাতে দেখি কাস্তে। বিকাশকে বললাম, কোথায় যাচ্ছিস কাস্তে নিয়ে? বিকাশ বলল, সামনের মাসে স্কুলে পুষ্প প্রদর্শনী উৎসব হবে, স্কুলের ছাদে। তুই তো জানিস আমি প্রত্যেকবারই এই প্রদর্শনীর তদারকি করে থাকি, তাই ওখানে একটু কাজ আছে, ছাদে যাচ্ছি। তুইও চল আমার সাথে, একটু সাহায্য করবি। আমি বললাম, হেডমাস্টারের ঘর থেকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে আসছি। বিকাশ বলল, ঠিক আছে, তাড়াতাড়ি আয়। আমি হেডমাস্টারের ঘরের দিকে পা বাড়াতেই হঠাৎ কানে আবার সেই গুরুগম্ভীর আওয়াজ শুনতে পেলাম। সেই আওয়াজ বলল, যাও বিকাশের সাথে, পরে গিয়ে অ্যাটেন্ডেন্স দেবে। আমিও মন্ত্রমুগ্ধের মতো ছাদের দিকে গেলাম। ছাদে গিয়ে দেখি বিকাশ ছাদের কার্নিস ধরে নিচের দিকে ঝুঁকে কি দেখছে। বিকাশ আমার পায়ের আওয়াজ শুনে বলল, দেখ এখানে এসে। স্কুলের পেছন দিকে দেয়াল থেকে গাছ বেয়ে উঠেছে। আমায় ডেকে সে আবার নিচের দিকে তাকিয়ে থাকলো। আমি ওর কথা অনুযায়ী ওই দিকে এগোতে লাগলাম। তখন আবার সেই গুরুগম্ভীর আওয়াজ শুনতে পারলাম। বলল, দেখো বিকাশ কেমন নিচের দিকে তাকিয়ে আছে, তুমি ওকে একটা ধাক্কা দাও। আমি এগিয়ে গেলাম ওকে ধাক্কা দেওয়ার জন্য। তখন আমার মনে হলো, এ কি, আমি কি করছি? আমি তাড়াতাড়ি নিজেকে কন্ট্রোল করলাম। আমি বিকাশকে বললাম, আমি নিচে যাচ্ছি, বলে আমি সিঁড়ি দিয়ে নিচে নামতে গেলাম। সেই সময় আমি রাখির আওয়াজ শুনতে পেলাম। রাখি বলল, নেমো না নিচে, ওপরে যাও। আমি যেন আস্তে আস্তে নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলছি। তারপর আমি আবার উপরে গেলাম। বিকাশ তখনও নিচের দিকে তাকিয়ে। আমি পিছন থেকে বিকাশকে ধাক্কা মারলাম। বিকাশ নিচে গিয়ে পড়লো। আমি তাড়াতাড়ি ছাদ থেকে নামলাম। দেখলাম সব স্টুডেন্ট টিচাররা স্কুলের পিছন দিকে দৌড়চ্ছে। আবার সেই আওয়াজ শুনলাম, বলল, বাড়ি ফিরে যাও, তোমার কাজ শেষ। আমি বাড়ি ফিরে আসলাম। বাড়ি এসে আমি কান্নায় ভেঙে পড়লাম। প্রেজেন্ট ডে। বৃষ্টি দেখতে দেখতে আর এই ঘটনাগুলো পুরোপুরি ভাবে সাজাতে সাজাতে কখন জানি না সন্ধে হয়ে এসেছে। আমি আজ সকালেই ফিরলাম বিকাশকে দাহ করে। কেউই জানে না বিকাশের মৃত্যুর পেছনে আমিই দায়ী। আগামীকাল স্কুলের শোক সভা আয়োজিত হবে। স্কুলের সবাই বিকাশকে দেখেছিল ছাদে যেতে, কিন্তু কেউ আমাকে ছাদে যেতে দেখেনি। আর কাল স্কুলের খাতায় আমার সিগনেচার না থাকায় আমি গতকাল অ্যাবসেন্ট ছিলাম। হঠাৎ আবার সেই পচা গন্ধ আর ঠান্ডার অনুভূতি হলো। আমি এবার আর কোনো ভয় পাইনি। আমি যেন এটারই অপেক্ষা করছিলাম। আমি দেখলাম দুটো ছায়ামূর্তি সামনে দাঁড়িয়ে। আমি বললাম, রাখি, এসো। কিন্তু তোমার সাথে এটা কে? রাখি বলল, উনি আমার বাবা, যে গুরুগম্ভীর আওয়াজ এতদিন শুনেছো, উনিই সেই। আমি বললাম, এবার বলো আমায় দিয়ে এরকম কাজ কেন করানো হলো? রাখি বলতে শুরু করলো, প্রতীক যেদিন তোমায় মেরেছিল তার পরের দিন আমি তোমার বাড়ি আসি। তোমার এই অবস্থা দেখে আমার প্রতীকের ওপর খুব রাগ হয়। আমি তোমার বাড়ি থেকে বেরিয়ে বাড়ি ফিরি। বাড়িতে আমি জানিয়ে দিই যে আমি বিয়ে করলে শুধু তোমাকেই বিয়ে করব। আমার বাবা প্রথমে রাজি না হলেও পরে আমার জেদের কাছে মাথা নোয়াতে বাধ্য হয়। তারপর দিন বাবা রাজি হয়েছেন এটা জানানোর জন্য তোমার বাড়ি আসছিলাম। সেই সময় আমার রাস্তা আগলে প্রতীক এসে দাঁড়ায়। প্রতীক বলে, সুদীপকে ভুলে যা, আমি তোকে ভালোবাসি, সুদীপ আর আসবে না কোনোদিন।
আমি এই কথা শুনে প্রতীককে চড় মারি। আমি বলি, তোর মতো কুলাঙ্গারকে ভালোবাসবো, তাও আবার আমি? প্রতীক পকেট থেকে টাকা বার করে আমার মুখে ছুঁড়ে মারে। বলে, দেখ কত টাকা লাগবে বল, সুদীপ তোকে কোনোদিন কিছু দিতে পারবে? আমি বলি, আমি টাকার জন্য সুদীপকে ভালোবাসিনি, টাকার গরম আমার কাছে দেখাবি না। প্রতীক আমার এই কথা শোনার পর বলল, ঠিক আছে, দেখে নেব তোকে। আমি সেদিন বাড়ি ফিরে আসি। সেদিন রাতেই আমি আর বাবা মোটর সাইকেলে করে তোমার বাড়ি যাচ্ছিলাম। তখন পিছন থেকে একটা টাটা সুমো ধাক্কা মারে। আমরা রাস্তায় ছিটকে পড়ি। গাড়ি থেকে কিছু লোক নেমে এসে আমায় আর আমার বাবাকে গাড়িতে তুলে নিয়ে যায় প্রতীকদের বাড়িতে। প্রতীকদের বাড়িতে প্রতীক, তপন, বিকাশ ও তিনজন বসে ছাদে মদ খাচ্ছিল। প্রতীক আমাকে দেখে বলে, কিরে, তোর খুব দেমাগ হয়েছিল না? আমার অফার আজ পর্যন্ত কেউ রিজেক্ট করেনি, আর তোর এত দেমাগ? বলল, আমি তোর এমন অবস্থা করব যে তুই সমাজে কাউকে মুখ দেখাতে পারবি না। ওরা তিনজন মিলে আমার হাত ধরে টেনে নিয়ে যেতে চায়। আমার বাবা বাধা দেওয়ার চেষ্টা করলে ওরা তিনজন মিলে আমার বাবাকে মাটিতে ফেলে কিল, চড়, লাথি মারতে থাকে। আমার বাবার শ্বাসকষ্ট ছিল। বাবার শ্বাসকষ্ট শুরু হয়। আমি ওদের পা ধরে বলি, আমার বাবাকে মেরো না, ছেড়ে দাও। কিন্তু আমার কথা কেউ শুনে না। ওরা মারতে থাকে। শেষে আমার বাবা মারা যান। ওরা এতেও শান্ত হয় না। ওরা তিনজন মিলে আমার ধর্ষণ করতে উদ্যোগী হয়। আমি বাধা দিতে গেলে আমার হাত পেছনে দড়ি দিয়ে বেঁধে দেয়। ওরা এত জোরে বেঁধেছিল যে আমার হাতের হাড় ভেঙে যায়। আমি যন্ত্রণায় কোকিয়ে উঠি, কিন্তু ওই মানুষরূপী পশুগুলোর কোনো ভ্রুক্ষেপই ছিল না। ওরা তিনজন মিলে আমায় ধর্ষণ করে। আমি যন্ত্রণায় অজ্ঞান হয়ে যাই। তারপর আমার যখন জ্ঞান ফেরে, ওরা আমাকে আর আমার বাবাকে একটা মাঠে নিয়ে এসেছে আমি দেখি। আমি ওদের বলি আমায় ছেড়ে দেওয়ার কথা, কিন্তু ওরা কোনো কথাই কানে নেয়নি। ওরা আমায় জীবন্ত কবর দিয়ে মাটি চাপা দিয়ে দেয়। এই ঘটনার পর প্রতীক তার বাবার ব্যবসায় ঢুকে যায়, তাই কলেজ ছেড়ে দেয়। প্রতীকই রটিয়েছিল যে আমি সুইসাইড করেছি। আমার বাড়িতে আমি আর বাবা ছাড়া কেউ ছিল না, তাই আর কোনো কেস ফাইলও হয়নি। আমি আর আমার বাবা প্রতিশোধ নেওয়ার জন্য অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম। সেদিন তুমি মাঠে এলে, তোমার সাইকেলের চেন পড়ে যায়। সেদিন থেকেই আমার প্রতিশোধ শুরু হয়। আমি বললাম, কিন্তু বিকাশ প্রতীককে কি করেছিল, আর প্রতীকই বা তপনকে কি করেছিল? রাখি বলল, তপন আর প্রতীকের বাবা বিকাশের বাবার ব্যবসার পার্টনার ছিল, সেখান থেকেই এদের পরিচয়। আমাদের প্রতিশোধ নেওয়া শেষ হয়েছে, এবার আমাদের মুক্তি। তুমি ভালো থেকো সুদীপ। এই জন্মে আমাদের মিলন হলো না, কিন্তু পরের জন্মে আমি শুধু তোমারই। এই বলে ছায়ামূর্তি দুটি অদৃশ্য হয়ে গেল। আমার রাখির জন্য খুব কষ্ট হতে লাগলো। আমার কোনো অপরাধ বোধ আর কাজ করছিল না। রাখি আমার মাধ্যমে প্রতিশোধ নেওয়ায় আমার কোনো আফসোস ছিল না। আমি তারপর দিন স্কুলে যাই। আমার হেডমাস্টার ডাকেন। আমাকে বলা হয় যে বিকাশের পদে আমায় নিযুক্ত করা হলো। স্কুলে বিকাশের শোকসভা হলো। তারপর স্কুল ছুটি হয়ে গেল। আমি স্কুল থেকে বেরিয়ে দুটো ফুলের তোড়া কিনলাম। কিনে যে মাঠে রাখি আর রাখির বাবাকে কবর দেওয়া হয়েছিল, সেই মাঠে গিয়ে শেষ প্রান্তে সত্যিই দুটো কবর দেখতে পেলাম। আমি এই ফুলের তোড়া দুটো ওই কবরে দিলাম। মনে হলো রাখি যেন আমার দিকেই তাকিয়ে আছে, যেন বলছে, আমি সব সময় তোমার পাশে আছি সুদীপ, শুধু মনে রেখো একদিন আমিও ছিলাম। তো বন্ধুরা, এই ছিল ঘটনা। ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে শুনছেন। এরকম আরো নতুন নতুন ঘটনা শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের জানা যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা বা অলৌকিক ঘটনা থেকে থাকে, তাহলে অবশ্যই নিচে দেওয়া মেল অ্যাড্রেস অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার 9875453753 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও ঘটনা পাঠাতে পারেন। তো আজকের মতো চললাম, দেখা হচ্ছে পরবর্তী ঘটনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।